দিয়েছো, ওই টাকা দিয়ে মেশিন কিনে দেশে যদি হাসপাতাল করতে, তোমার দেশের জনগণকে ইন্ডিয়া যাওয়া লাগতো না। এখন তো ঠিক বলবেন, আমরা বলছি তারপরে, এর আগে তো বলেননি, শুধু পাগলের মতো জিলাপি খেয়ে গেছেন। ভারত এমন কি মেশিন আছে রোগ নির্ণয় করার, আপনার জ্বর সর্দি হলে ইন্ডিয়াতে যাওয়া লাগে, অসুস্থতা হলে ইন্ডিয়ায় যাওয়া লাগে। যত টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছেন, ওই টাকা হলে একটা মেডিকেল করা যেত না ভাই? কথা বলেন, করা যেত না? তার মানে এদেশের ভ্যান চালক এদেশকে যত ভালোবাসে, এদেশের একটা মন্ত্রী তার চাইতে বহুগুণ কম ভালোবাসে দেশকে। এমনি তাদের মায়া কান্না, কারণ ওই এমপি মন্ত্রীর বইয়ের পরনের শাড়ি বিদেশি, ব্লাউজের সিট বিদেশি, পেটিকুটের সিট বিদেশি, ব্রাশ বিদেশি, পেস্ট বিদেশি, চাউল পর্যন্ত বিদেশি। আর ভ্যান চালা মানুষ দেশের পণ্য কোন দেশের উন্নয়নে বিনিয়োগ করেছে। আজকে গরিবের সাথে ঠাট্টা করা হলো, ইসলামের সাথে দুশ্মনী করা হলো, পয়লা বৈশাখের নষ্টমী, ভণ্ডামি, তোরামি, অসভ্য হিন্দুয়ানি প্রথাকে এর আগে মঙ্গল শোভাযাত্রা বের করেছিলেন, অনেক টুপিওয়ালার অংশগ্রহণ করা হয়নি। এজন্য যখন আনন্দ শোভাযাত্রা দিল, তখন বিসমিল্লাহ বলে মদ খাওয়া যেমন জায়েজ, কিছু কিছু হুজুরের জন্য এটাও জায়েজ হয়ে গেল। আর আপনি বলছেন স্বাধীনতা অর্জন করেছেন, ছাই করেছেন। মুজিবুরের মূর্তি দেশ থেকে ভেঙেছেন, আর যেগুলো মূর্তি আছে এগুলো কি হালাল? এত ধীরে বললেন কেন? শেখ মুজিবুরের মূর্তি এটা কি শুধু শিরক না? যত মূর্তি আছে সব শিরক। তাহলে মুজিবুরটা ভেঙে ওদেরটা রাখলেন কেন? ওদেরটা কেন রাখলেন? আমি মূর্তি বিরোধী, আমার বাপের হলেও, আবু বকর উমরের হলেও, আলী উসমানের হলেও, কিন্তু আপনি একটা রাখবেন আর একটা ভাঙবেন, তার মানে আপনার ভিতরে দুর্নীতি আছে। সম্মানিত উপস্থিতি, চলুন আপনাকে দেখায় নাম্বার 2। নাম্বার 3, যে সমাজ ও সরকারের দুষ্টমটি লোকদের সাথে সম্পর্ক গড়ে তুলে তাদের সমাজের অধিকাংশ দুনিয়াদার, অদূরদর্শী ও হুজুগে লোকদের ভোট লাভ করতে পারে। সম্মানিত উপস্থিতি, ভোটে যদি জয়লাভ করে, নেতার প্রথম টার্গেট থাকে চা খাওয়ানো, টাকা তোলা। আর যদি হেরে যায়, তাহলে ওই যে ব্যাংকের ঋণ, এদেশের ব্যাংকের বেশি বড় ঋণ কার নেওয়া বলেন? গ্রামীণ ব্যাংক থেকে 5,000 টাকা কিস্তি নিয়েছেন, সুদ করতে না পারলে ঘরের টিন খুলে বিক্রি করে। আর কথা বলছেন না? সন্তান বিক্রি করে কিস্তির টাকা দেওয়া লাগে। আপনি 35 টাকা কারেন্টের বিল দেন না, আপনার মিটারের লাইন কেটে দিয়েছে। কথা বলেন। আর হাজার হাজার কোটি টাকা একটা অফিসের বিদ্যুৎ বিল, অথচ দেয়নি, তার একটা লাইনে হাত দেওয়ার সাহস বাংলাদেশের কোন নেতা কর্মীর হয়নি। কথা বলেন। হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি নেতারা, তাদের বিরুদ্ধে কেউ একটা প্রতিবাদ করতে পারে না। ওরাই আপনাকে শান্তি স্থাপনের মিথ্যা আশ্বাস দিতে এসেছে। সম্মানিত উপস্থিতি, চলুন আপনাকে নিয়ে যায়। এরা সংক্ষিপ্ত আকারে দেখালাম ব্যক্তিগত কুফল। এখন এই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হলে সমাজের ক্ষতির দিকটা কি পড়ে? যেহেতু নিজস্ব বা দলীয় তহবিল থেকে প্রচলিত নির্বাচনী যুদ্ধে পাড়ি জমানো সম্ভব নয়, সেজন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে ভোটে পরাজিত হলে ঋণ খেলাফির তালিকায় নেতাদের নামে আগে দেখা যায়। তখন ওরা ওদের থেকে আদায় করতে পারে। এরকম সরকার এদেশে কোনোদিন আসেনি, আসবে কিনা আল্লাহ ভালো জানে। চলুন আপনাকে দেখায় এরপরে যে বিষয়, নির্বাচনী প্রথায় একাধিক ভোট প্রার্থী থাকায় পারস্পরিক দ্বন্দ্ব ও রেষারেষি সৃষ্টি হয়। নির্বাচনের পরেও এই অবস্থা বর্তমান থাকে না। অনেক বিষয় বুঝাতে পারবো না, একটা দেখায়। এখন তো কোনো দল ক্ষমতায় নাই, ভয় আছে? এখন তো কোনো দল ক্ষমতায় নাই। আপনার পোস্টারে এত নেতা কর্মীর নাম কেন? অন্যগুলো নাই, আপনি না বুঝলেন। এখন তো কোনো দল ক্ষমতায় নাই। আগে যাই নেতারা ক্ষমতায় ছিল, উপর থেকে নিচ পর্যন্ত নামের কম বেশি হলে জালসা হতে দেয়নি, একথা ঠিক। এই কথা বলে জনগণের আবেগে আঘাত দিয়ে আপনি ঘোলা পানিতে মাছ চাষ করবেন, এটা হতে দেওয়া যাবে না। তারা অত্যাচার করেছে, ঠিক আছে, এক কথায় মেনে নিলাম। আপনি কেন তো নাম দিয়েছেন? যেদিন নামবিহীন হবে, পোস্টারের স্বাধীনতা থাকবে, সার্বজনীন সহযোগিতা করে ভালো কাজে আমরা সহযোগিতা করতে পারবো, সেই দিন মনে করবেন দেশটা স্বাধীন হয়েছে। শুধু হাত বদল হয়ে
করেছে, এক দলের হাত থেকে মুক্ত হয়ে আর এক দলের জালে আমরা পড়েছি। সম্মানিত সুধী মণ্ডলী, চলেন আপনাকে দেখায় নাম্বার 3। বর্তমান নির্বাচনী প্রথায় সরকারি ও বিরোধী দল থাকায় তাদের মধ্যে দলীয় বিদ্বেষ অবশ্যম্ভাবী হয়, যেটা কোনোদিন শেষ হয় না। যতই ভালো কাজ করুক, বিরোধী যারা থাকে ওরা কি বলেন, ভালো বলে। আর যতই খারাপ কাজ করুক, করলে তো কথার কথা। আপনি আবার মনে করবেন আওয়ামী লীগের হুজুর নাকি। আপনাকে বলি, আওয়ামী লীগ শাসন আমলে দেশের উন্নয়ন যথেষ্ট হয়েছে, অস্বীকার করার কিছু নেই। যেমন রাস্তাঘাটের দিকে দেখেন, যেমন স্কুল কলেজের দিকে দেখেন, এত কিছু করার পরেও যেই পরিমাণ টাকা এরা চুরি করে বিদেশে পাচার করেছে, আর এগুলো করতে গিয়ে বিদেশ থেকে যে ঋণ নিয়েছে, ওই চুরি করা টাকা ফিরিয়ে এনে ঋণ পরিশোধ করার পরেও সম পরিমাণ টাকা বেঁচে যাবে। বোঝাতে পারিনি? কিন্তু এই লাভের অংশীদার যাদের হবার কথা ছিল, সুবিধা ভোগ যাদের করার কথা ছিল আমার আপনার, আমরা কিন্তু এই সুবিধা দেখতে পাইনি। গুটি কতক লোক আত্মসাৎ করেছে, কথা বলেন। ঠিক এমনি ভাবে যখন তারা এইভাবে দলীয় বিরোধী দলীয় দুইটা দলকে নির্দিষ্ট করে, এরা যদিও সমাজে শান্তি স্থাপনের চেষ্টা করে, তাদের মাধ্যম দিয়ে যেইখানে অশান্তি সৃষ্টি হয়, পৃথিবীর আর কোনো মাধ্যম দিয়ে এত অশান্তি সৃষ্টি হয় না। সম্মানিত উপস্থিতি, চলুন এরপর আপনাকে দেখায় প্রচলিত প্রথায় জাতীয় সংসদ সদস্যদেরকে স্ব এলাকা থেকে নির্বাচিত হয়ে আসতে হয়। নির্বাচিত হওয়ার অহংকারে তিনি সর্বদাই স্ফীত থাকেন, যা অযোগ্য ও দুর্নীতিবাজ হলেও দলনেতা বা সংসদ নেতা তাকে সরাতে পারেন না। অথচ যাদেরকে আমরা কাফের বলি ইন্ডিয়া, যাদেরকে কাফের বলে আমেরিকা, তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার বহু কিছু আছে। কিভাবে? কোন নেতার যদি ভুল ত্রুটি কেউ তুলে ধরে, তাহলে সে নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেন, কথা বলেন। কোন এমপির বিরুদ্ধে অভিযোগ করা হলে ইন্ডিয়ার দিকে দেখেন, সেই এমপি কি করে? পদত্যাগ করে। এরপরে তদন্ত শেষে নির্দোষ প্রমাণ হলে তাকে আবার আহ্বান জানানো হয়, ইচ্ছা হলে তার পদে ফিরে যান, না হলে যান না। আর দোষী সাব্যস্ত হলে তার বিচার হয়। এদেশে যতদিন থেকে আপনি দেখেন, ততদিন থেকে বলেন তো, একটা এমপি মন্ত্রীর বিরুদ্ধে যতই দুষ্প্রমাণিত হোক, এমনকি 5 বছর মেয়াদ শেষ হলেও জুতা পিটা করার আগে কেউ নামে না। কি কথা বুঝতে পারেননি? কোন দলের কোন এমপি মন্ত্রী আপনার জীবনে বলেন দেখেছেন 5 বছর মেয়াদ শেষ হওয়ার পরে সসম্মানে চেয়ারটা ছেড়ে দিয়েছে? একটা দলের নাম করেন তো, দেখাতে পারবেন? এটা হলো গণতন্ত্রের সফলতা, এর চাইতে বেশি কিছু পাবেন না। সম্মানিত উপস্থিতি, এই গণতন্ত্র জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইসলাম। সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে নির্বাচনের দিকে যাব। আমাকে আপনাকে ধোঁকা দেয়, জনগণকে ফাঁকি দেয়, কয়েকটা বুলি আউড়িয়ে। তার একটা হলো, ছোট বড় আপনার ব্যক্তির বদলে জনগণ ক্ষমতার মালিক হবে। আপনাকে যদি বোঝায়, ও ভাই আমি চেয়ারম্যান হলে মালিক আমি একা নাই, তুমিও। ও ভাই আমি এমপি হলে আমি একা না, তুমিও এমপি। এই কথা যখন আপনাকে বোঝাবে, তখন আপনি ভোট না দিয়ে থাকতে পারবেন? এটা 1 নম্বর ধোঁকা। আপনাকে বাস্তবতা দেখায় জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা, অথচ বাস্তব কথা হলো কেবলমাত্র ভোট দেওয়ার আগে এই কথা বলে, ভোট দেওয়ার পরে জনগণের কোনো কথার দাম আর দেয়? কথা বলে দেয়? এটা আপনাকে খাইয়েছে তিতা ওষুধ মধু দিয়ে, এই কথা বলে। নাম্বার 2, সেটা হলো সার্বজনীন ভোটাধিকার। আপনি বলছেন, আরে তুই কেন ভোট দিবি না, আরে তুই কেন কেন্দ্রে যাবি না, আরে তোর তো বয়স 18 বছর, তুই তো দেশ বিনির্মাণে অবদান রাখতে পারিস, কেন থাকবি পিছিয়ে? কারণ তুই একটা ভোটে একজন নেতা হতে পারে। এই উস্কানি দিয়ে আপনাকে দলের ক্যাডার বানালো, কথা বলেন। এই ক্যাডার বানানোর পরে অধিকাংশ নেতা অদূরদর্শী, অযোগ্য, চোর ডাকাত, লুচ্চা বাটপারে ভরে গেছে দেশের প্রত্যেকটা সেক্টর। সম্মানিত উপস্থিতি, নাম্বার 3, রাষ্ট্রীয় কোষাগার। গণতন্ত্রের সরকারি দল এই কোষাগার থেকে যা ইচ্ছা তা ঋণ নিয়ে দেশ পরিচালনা করার নামে কোথায় পাঠায়? যেটা একটু আগে বললাম। এই জন্য দেশটা ধনীদের জন্য আরো ধনী হয়, গরিবরা আরো কি হয়? বলে গরিবরা আরো কি হয়?
অথচ তারা কি বলেছিল? জনগণের উন্নয়নের জন্য রাজনীতি করছে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর, জাতীয় সংসদের সার্বভৌমত্ব। কথাটি মধুর, তাই না? সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিতরে সব কিছু পাস করবে, ভালো হবে, কথাটা সুন্দর লাগলেও যেই দলের বেশি এমপি হয় ওরা যা বলে সেটাই বলেন। অথচ কোরআন হাদিসের বিধান যদি জনগণের রায়ের পরিপন্থী হয়, তাহলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা থাকলে খলিফা জনগণের রায়কে উপেক্ষা করতেও পারে। যেমন আল্লাহ রাসূলের মৃত্যুর পরে একদল লোক জাকাত দিতে অস্বীকার করলো, জানেন না? তখন আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। তাকে বলা হলো, এরা তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আপনি কেন তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন? তখন তিনি বললেন, দেখো, জাকাত হলো মালের ইবাদত, নামাজ হলো শারীরিক ইবাদত, 2 ইবাদতই ফরজ। যারা জাকাত আর সালাতের মধ্যে পার্থক্য করবে, আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। বুঝাতে পারেনি। অধিকাংশ জনগণ চাচ্ছিল এক জাকাত না দিলে কি হয়েছে, তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, যেটা গণতন্ত্রে পাবেন না। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর যে বিষয়টা, বাক, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা। আপনি বলেন তো, এই 15-16 বছরে মানুষের কথা বলার কোনো স্বাধীনতা ছিল? এমনকি এক পর্যায়ে নিয়ে গিয়েছিল, রুকুতে গিয়ে জয় বাংলা 3 বার, আর সেজদাতে গিয়ে জয় বঙ্গবন্ধু 3 বার বলা লাগতো আর কিছুদিন থাকলে। অথচ এদের পিছনে একদল